everyone, welcome back to my channel. I am back after a long time. আজকে আমার লেকচারের টপিক হচ্ছে এমিলি ডিকিনসন বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট। সো এমিলি ডিকিনসন সম্বন্ধে আমি অল্প একটু বলবো। এমিলি ডিকিনসন বিলংস টু আ ভেরি রিলিজিয়াস ফ্যামিলি। ওর বাবা ওকে অনেক রিলিজিয়াসলি বা অনেক যেটাকে আমরা আমাদের এখানে সচরাচর ভাষায় বলে থাকি কনজারভেটিভ, অনেক কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে সে আসে এবং সোশ্যাল লাইফ যেটাকে আমরা বলি ফ্রেন্ডদের সাথে মেশা, ঘোরা, বাইরে যাওয়া, এগুলা তার মধ্যে একদমই কম ছিল। যেহেতু তার বাবা তাকে এসব নিয়ে খুব বেশি রেস্ট্রিকশন দিত, এই জন্য সে খুব বেশি সোশ্যাল লাইফ বা একদমই সোশ্যাল লাইফ সে মেনটেন করেনি। সবসময় সে বাসায় তার লাইফ নিয়ে বা যেহেতু তারা একটু রিলিজিয়াস ছিল, চার্চ এসব নিয়েই তাদের সময় চলে যেত। এবং এমিলি ডিকিনসন খুব বেশি লেখালেখি করতো, কিন্তু সে বেঁচে থাকা অবস্থায় তার লেখা কাউকে দেখানো বা কাউকে বলা যে সে অনেক লিখছে এসব সে কখনোই করেনি। বেঁচে থাকতে সে একবার তার 6টা বা 7টা পোয়েম সে পাবলিশ করেছিল। এরপরে সে হঠাৎ করে ডিসাইড করলো যে ও আর পাবলিকেশনে যাবে না। তারপরে এমিলি ডিকিনসনের জন্ম 1830 থেকে 1886, মানে she lived for 55 to 56 years only. সো এই সময়ে সে অনেক বেশি কবিতা লিখেছে, যেটা আমরা জানতে পারি তার মৃত্যুর পরে। তার বোন যখন তার কবিতাগুলো সব খুঁজে পায় তখন সে গিয়ে তার কবিতাগুলো পাবলিশ করে এবং পাবলিকেশনের পরে তার কবিতা এত বেশি রিচ ছিল, এত বেশি ফেমাস হয়েছিল। এমিলি ডিকিনসন বলা হয়ে থাকে যে এমিলি ডিকিনসন লিটারেচারকে শেপ করেছে, স্পেশালি আমেরিকান লিটারেচারকে সে এসে শেপ করেছে। তার এই লেখাগুলো না থাকলে এই যে একটা লিটারেচার এখন জায়গা সেটা হয়তো হতো না। তাকে এত বেশি, স্পেশালি 19th সেঞ্চুরিতে সব থেকে পাওয়ারফুল আর সব থেকে ইম্পর্টেন্ট সে একজন পোয়েট। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা জানতে পারি তার মৃত্যুর পরে। এবং ভেরি সারপ্রাইজিংলি তার অনেক পোয়েম লেখা ছিল এবং কাছাকাছি 2000-এর মতো পোয়েম সে লিখেছিল। অনেকে বলে 1500, অনেকে বলে 1700, অনেকে বলে 1800, এরকম একটা সংখ্যা আছে যেগুলো তার বোন পরে পাবলিশ করে। এবং এর মধ্যে একটা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট। প্রত্যেক রাইটারের বা পোয়েটের একটা নির্দিষ্ট একটা অবসেশন বা একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা একটা সাবজেক্ট থাকে যেটার উপর ওরা বেশি লিখে বা ওদের যে অবসেশনটা শো করে বা ওদের লেখাটা বেশি আমরা ওই টপিকেই দেখতে পাই। এমিলি ডিকিনসনের এরকম একটা টপিক হচ্ছে কি ডেথ, মৃত্যু নিয়ে সে অনেক বেশি কথাবার্তা লিখে। তার অনেক পোয়েম আছে মৃত্যু নিয়ে, এটাও একটা পোয়েম যেটা হচ্ছে মৃত্যু নিয়ে। আর মৃত্যু নিয়ে আসলে লেখার আরেকটা কারণ হতে পারে হয়তো সে তার অনেক ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে, অনেক ক্লোজ ফ্রেন্ডকে হারিয়েছে। এজন্য হতে পারে যে তার মধ্যে একটা মৃত্যু নিয়ে সবসময় অবসেশন গ্রো করেছে। যেহেতু সারাদিন সে বাসার মধ্যে থাকতো, নিজে কোনো ধরনের সোশ্যাল লাইফ বা এই ধরনের কোনো কিছু মেনটেন করতো না, বাইরে যেত না, মানুষের সাথে মিশতো না, বাসায় বসে সারাদিন হয়তো সে তার কাছের মানুষদেরকে হারানোর পর মৃত্যু নিয়ে ভাবতেই তার মধ্যে এই মৃত্যুর এই অবসেশনটা গ্রো করেছে। এবং আমাদের এই পোয়েমে আমরা দেখব তার মৃত্যু নিয়ে চিন্তা কেমন। মৃত্যু নিয়ে আমাদের একটা চিন্তা আছে, সেটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর চিন্তা, মৃত্যু থেকে আমরা পালিয়ে থাকতে চাই, মৃত্যু নিয়ে আমরা কথাই বলতে চাই না। কিন্তু এমিলি ডিকিনসন দেখিয়েছে মৃত্যু এই ধরনের কোনো কিছু না, এটা ভয় পাওয়ার মতো কিছু না। আমরা যেমনটা চিন্তা করি মৃত্যু হতে পারে যে আসলে অনেক ডিফারেন্ট, হতে পারে যে আমাদের কাছে হতে পারে যে মৃত্যু আসলে এত হার্শ না, রাফ না, এত মানে কষ্টেরও না, হতে পারে অনেক স্মুথলি আসবে, অনেক লাভিং হবে, অনেক জেন্টেল হবে, এটাও হতে পারে। এমিলি ডিকিনসন তার এই পুরো পোয়েমটিতে শুধু ওটাই প্রুফ করার চেষ্টা করবে এবং সে তার এক্সাম্পল দিয়ে বুঝাবে। সো আমরা পোয়েম শুরু করি। কেন মৃত্যু নিয়ে সে লিখেছে এটা একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পোয়েমের যেহেতু আমরা সবাই জানি যখন পোয়েমের নাম দিয়ে যায় না, তখন পোয়েমের প্রথম লাইনটাই পোয়েমের নাম হয়ে যায়। সো এখানেই ওভাবেই বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট ইজ আওয়ার পোয়েম নেম। লেটস স্টার্ট দেন। বিকজ আই কুড নট স্টপ ফর দ্যাট। সো এখানে আমাদের পোয়েট বলছে, এমিলি বলছে, আমি মৃত্যুর জন্য দাঁড়াতে পারিনি।
সো বেসিক্যালি শুরু থেকেই সে যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে গিয়ে মৃত্যুকে খুব ভালো কাইন্ড হিসেবে দেখাবে। এখন যেহেতু সে মেয়ে মানুষ, সে ওই কাইন্ড ওটাকে একটা মেল হিসেবে দেখাচ্ছে, একটা হ্যান্ডসাম লোক হিসেবে দেখাচ্ছে। হয়তো পয়ের যদি ছেলে হতো তাহলে একটা মেয়ে হিসেবে দেখাতো। এখন বলছে আমি আমার জীবন নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা যেমন আছি জীবন নিয়ে, আমাদের এভরিডে লাইফ নিয়ে আমরা সবাই বিজি, মৃত্যু নিয়ে ভাবার আমাদের সময় নেই, মৃত্যুর জন্য আমরা দাঁড়িয়ে নেই। কিন্তু মৃত্যু কোথাও না কোথাও গিয়ে আমাদের জন্য ঠিকই দাঁড়িয়ে আছে। সো এখানে সে এটা বলছে আমরা এটাকে কিন্তু ভয় হিসেবে চিন্তা করি, আমরা চিন্তা করি মৃত্যু আমার জন্য দাঁড়িয়ে আছে, চিন্তা করলেই ভয় লাগে। কিন্তু এমএলএ ডিকিনসনের চিন্তা ভাবনা ঠিক তার অপোজিট বা একদমই ডিফারেন্ট। সে বলছে আমরা একদমই কাইন্ড না, আমরা কারোর জন্য দাঁড়াচ্ছি না, আমরা নিজের মতো ছুটে যাচ্ছি। কিন্তু মৃত্যু কত জেন্টেল, কত কাইন্ড, সে দাঁড়িয়ে আছে আমার জন্য, যে এমএলএ আসবে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের জন্য যখন কেউ কষ্ট করে কোথাও দাঁড়িয়ে থাকে, সাপোজ আপনার একটা ফ্রেন্ড আপনার বাসার বাইরে ওয়েট করছে, তখন আমরা কি বলি, সরি তোমার ওয়েট করতে হলো, বা এই ধরনের কিছু আমরা ওটাকে সুন্দর করে থ্যাঙ্কস জানাই, কারণ সে আমার জন্য কষ্ট করে ওয়েট করেছে। তো এমএলএ ডিকিনসন বলছে এখানে সে আমার জন্য কষ্ট করে ওয়েট করেছে, আমি তো তার জন্য ওয়েট করিনি। তাহলে শুরু থেকেই কি দেখলাম, শুরু থেকেই দেখলাম যে সে স্টার্ট করে দিয়েছে মৃত্যুকে ভালোভাবে আমাদের কাছে প্রেজেন্ট করার যে তার চেষ্টাটা। তারপর বলছে হি মানে এখানে আমরা আসলে মৃত্যু নিয়ে কথা বলছি। সো বেসিক্যালি আমরা যেহেতু আমি একটু আগেই বলছি মৃত্যুকে পার্সনিফাই করা হচ্ছে। পার্সনিফিকেশন মানে আমরা জানি যখন কোনো জড় বস্তুকে একটা পার্সনের মতো করে রূপ দিয়ে আমরা কথা বলি তখন ওটাকে পার্সনিফিকেশন বলে। সো এখানে মৃত্যু যেটা একটা আসলে মানুষ না, জীবন না, তাকে সে হি বলছে, একটা মানুষ হিসেবে দেখাচ্ছে, একটা আসলে এখানে মানে একটা হ্যান্ডসাম পুরুষ হিসেবে দেখাবে। সো তাহলে আমরা কি করলাম, মৃত্যুকে সে পার্সনিফাই করলো। তো বলছে সে কাইন্ডলি, এখানে কিন্তু স্টপ ফর মি, শুধু স্টপ ফর মি বলছে না, বলছে হি কাইন্ডলি স্টপ ফর মি। এগুলা কিন্তু এই যে প্রেশার দিচ্ছে সে যে মৃত্যু ভালো এটা শুধু বলছে না, বলছে কাইন্ডলি। আমরা বলছি সে আমার জন্য দাঁড়িয়েছিল, এভাবেও বলা যায়। কথাটা আবার বলা যায় যে সে কাইন্ডলি আমার জন্য দাঁড়িয়েছিল, মানে সে না দাঁড়ালেই পারতো কিন্তু সে দাঁড়িয়েছে, মানে সে ভালো বা সে কাইন্ড, ওটা সে দেখাচ্ছে। তো বলছে হি কাইন্ডলি স্টপ ফর মি, সে আমার জন্য দাঁড়িয়েছিল এতক্ষণ। এই যে আমি ছোট থেকে জন্ম হলাম, আমরা এরপর থেকে কিন্তু আমরা আমাদের লাইফ নিয়ে ছুটে যাচ্ছি, কিন্তু আমরা কখনো চিন্তা করছি না মৃত্যু আসবে, মৃত্যুর জন্য ওয়েট করবো কিনা, জীবন চলে যাচ্ছে। এইভাবেই এমএলএ আমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মৃত্যু একমাত্র জিনিস যে আমাদের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যে সময় আসলে আমি গিয়ে তাকে নিয়ে আসবো। তাহলে সে কি হলো, কাইন্ড হলো, দাঁড়িয়ে আছে আমার জন্য। তাই তারপর বলছে এখন সে তার মৃত্যু যাত্রাটাকে সুন্দর করে দেখানোর জন্য সে কি করবে, এখানে তার কিছু ইমাজিনেশন ইউজ করবে। সো বলছে দ্য ক্যারেজ মানে হচ্ছে কি ঘোড়ার গাড়ি, আমরা মুভিতে দেখেছি, বাস্তবে না দেখলেও ঘোড়ার গাড়ি নিয়ে যে নিতে আসে তার প্রিন্স, ওরকম একটা সিনারি বোঝানোর চেষ্টা করছে। দ্য ক্যারেজ ঘোড়ার গাড়ি হেল্ড ধরেছে বা তুলেছে, বাট জাস্ট আওয়ার সেলফ, শুধু আমাদেরকে, মানে সেই মৃত্যু হ্যান্ডসাম ছেলেটাকে নিয়েছে আর আমাকে নিয়েছে, মানে আমার প্রিন্স আর আমাকে নিয়েছে, আর কাউকে নেয়নি। অ্যান ইমর্টালিটি মানে হচ্ছে গিয়ে অমরত্ব, মানে যেটার কোনো মৃত্যু নেই, যেটার কোনো শেষ নেই, সেই ঘোড়ার গাড়ি আমাকে নিয়েছে, তাকে নিয়েছে, আর অমরত্বকে নিয়েছে। এখন আসলে অমরত্বকে নিয়েছে মানে হচ্ছে গিয়ে মৃত্যু আপনাকে কখন নিতে আসে, যখন আপনার মৃত্যু হয়। সো এমএলএ ডিকিনসন বুঝাতে চাচ্ছে এখন তার মৃত্যু হয়ে গেছে, সে মৃত্যু এবং যে জিনিসটা কমন তাদের মধ্যে সেটা হচ্ছে গিয়ে অমরত্ব, কারণ সে অলরেডি মরে গেছে, মৃত্যু তো অলরেডি মৃত, এজন্য অমরত্ব, ইমর্টালিটি আর দ্য ডেথ অ্যান্ড হার সেলফ, এই তিনজনকে নিয়ে ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করেছে। তারপর বলছে উই স্লোলি ড্রোভ, আমরা আস্তে ধীরে চালিয়ে গেছি, মানে আমরা কোনো তাড়াহুড়া করিনি, আমরা কোনো ধাক্কাধাক্কি করিনি, আমরা একদম আস্তে আস্তে গেছি। হি মানে এখানে মৃত্যুর কথা বলছে, যেহেতু সে মৃত্যুকে পুরুষ হিসেবে দেখাচ্ছে। নিউ নো হেস্ট, সে কোনো তাড়াহুড়া দেখাচ্ছিল না, কোনো তাড়াহুড়া করছিল না, সে খুব স্লোলি যাচ্ছিল। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে, এবং আমিও রেখে এসেছি। সে বলছে যে মানে এখন সে একটু নিজের কথা বলছে, আমি শুধু মৃত্যু যেহেতু আমাকে নিতে এসেছে, আমিও কোনো ধরনের তাড়াহুড়া বা আমিও কোনো ধরনের ঝামেলা করিনি, আমিও সব কিছু রেখে চলে এসেছি। আই হ্যাড পুট অ্যাওয়ে মানে রেখে এসেছি। মাই লেভার অ্যান্ড মাই লেজার টু,
লেবার মানে হচ্ছে কি আমার যে এতদিনের কর্মগুলো, আমার এতদিনের পরিশ্রমগুলো, অ্যান্ড লেজার মানে আমার যে বিশ্রামের সময়টুকু ছিল, আমি সবটুকু মানে আমার জীবনের যা কিছু ছিল সবটুকু রেখে আমি ফর হিজ সিভিলিটি, সিভিলিটি মানে হচ্ছে কি ম্যানার, ভদ্রতা, সে যে আমাকে একটা ভদ্রতা দেখালো, সুন্দর করে ঘোড়ার গাড়ি নিয়ে নিতে আসলো, কোনো ধরনের তাড়াহুড়া করছে না, আমার জন্য ওয়েট করেছিল, এই ভদ্রতার দাম দিতে গিয়ে আমি কি করেছি, আমার সব কিছু রেখে এসেছি। তারপর বলছে এখন ঘোড়ার গাড়ি চলছে, এমিলি আর ডেথ সেই ঘোড়া গাড়িতে বসে আছে এবং অমরত্ব তাদের সাথে আছে। এখন বলছে উই পাস দ্য স্কুল, আমরা স্কুলটা পাস করে এসেছি। ওয়ার চিলড্রেন স্ট্রপ, স্ট্রপ মানে বেসিক্যালি সংগ্রাম করা, এখানে আসলে প্লে বোঝাচ্ছে, খেলছে। অ্যাট রেসেস, রেসেস মানে হচ্ছে গিয়ে ব্রেক টাইম, মানে তাদের যে স্কুলে যেটা মাঝখান দিয়ে যেটা বিরতির সময় থাকে, ব্রেক টাইম থাকে, সেই সময়ে স্কুলে চিলড্রেনরা, বাচ্চারা খেলছে ইন দ্য রিং। রিং মানে এখানে বেসিক্যালি একটা খেলার জিনিসের কথা বলছে, আপনারা হয়তো দেখেছেন এরকম একটা রিং, বাচ্চারা এখান থেকে দিয়ে দাঁড়ায় চারজন, তারপরে জিনিসটা ঘুরতে থাকে, ওটা বাচ্চারা পা দিয়ে ঘুরে ঘুরে খেলে, যে ওই একটা রিংয়ে বাচ্চারা তাদের বিরতির সময়ে খেলছে, ওই স্কুল আমি পার করে এসেছি। সো এটার বেসিক্যালি ডিফারেন্ট একটা মিনিং আছে। এটা সে বেসিক্যালি বলতে চাচ্ছে উই পাস দ্য স্কুল, স্কুল মানে হচ্ছে গিয়ে মানুষের ওই কাজের সময়টা, সাপোজ আপনাদের যে একটা অফিস টাইম থাকে, এরকম কাজের সময়টা আমরা ওই সময় আমি ওটা ক্রস করি, যেহেতু সে সাপোজ সাপোজ এটা যদি আমাদের ওয়ার্ল্ড হয়, এমিলি ঘোড়ার গাড়িতে করে এদিক দিয়ে চলে আসছে, তাহলে এই যে আপনারা যে কাজগুলো করেছেন এখানে সারা জীবন ধরে, ইনক্লুডিং এমিলি, এখানে আপনি বিল্ডিং করেছেন, অফিস করেছেন, কারখানা করেছেন, সব করছেন, এগুলো কিন্তু আমরা যতদিন বেঁচে ছিলাম তার মধ্যে আমাদের সেই জীবনের সেই যে কাজগুলার সময়ে আমরা যেগুলো করেছি, তো এইটা সে ক্রস করে আসছে, এই সবগুলাকে আমাদের জীবনের কাজের সময়টাকে বা জায়গাটাকে সে বলছে স্কুল, মানে বেসিক্যালি এখানে ওয়ার্ল্ড বলছে উই পাস দ্য ওয়ার্ল্ড, মানে বেসিক্যালি এখানে দুনিয়াটা আর কি, দুনিয়ার জগৎটা সে পার করে যাচ্ছে, ওটার কথা বলছে, আমরা ওটা পার করে এসেছি। ওয়ার চিলড্রেন স্ট্রব, চিলড্রেন মানে এখানে বেসিক্যালি সব মানুষের কথা বলছে, যে এটা যদি দুনিয়ার জন্য, স্কুলটা যদি দুনিয়া হয়, তাহলে এই যে মানুষগুলো সব সংগ্রাম করছে, এগুলো সবাইকে সে চিলড্রেন বলছে, যেহেতু সে স্কুলের কথা বলছিল। অ্যাট রিসেস ইন দ্য রিং, রিসেস মানে হচ্ছে গিয়ে ব্রেক টাইমে, ব্রেক টাইমে এটাকে আপনি বলতে পারেন যে কাজের টাইমেও বুঝাতে পারছে, যেহেতু সে চিলড্রেন বলছিল এই জন্য সে ব্রেক টাইম বলছিল। অর এখানে ব্রেক টাইম মানে হচ্ছে কি আমাদের আসলে কোনো ব্রেক টাইম নাই দুনিয়াতে, আমরা এভরি সেকেন্ড কেমনে আরেকটু কিছু করবো এটা নিয়ে সবাই সবার লাইফে ফাইট করে যাচ্ছি, ওটার কথা বলছে। ইন দ্য রিং, রিং মানে এখানে তো আমি বলেছি স্কুল নিয়ে চিন্তা করলে আপনি এভাবে, আর যদি এমএলের ডিপার মিনিং আপনি যেতে চান, তাহলে রিং মানে হচ্ছে গিয়ে এই দুনিয়াটা, এই দুনিয়াটা বলছে আমি সেই দুনিয়াটাকে বা আমরা সেই দুনিয়াটাকে ক্রস করে আসছি, যেখানে ওই খেলার টাইমের মধ্যে আমরা বাচ্চাদেরকে সংগ্রাম করতে দেখেছি, মানে হচ্ছে কি এই দুনিয়ার যে মানুষগুলো আছে সবাইকে আমি দেখেছি তারা সংগ্রাম করেই যাচ্ছে, কিন্তু তার সংগ্রামের দিন সে কিন্তু তার সংগ্রামগুলো সব রেখে এসেছে ওই ভদ্রতার খাতিরে। তারপর বলছে এগুলো সে ক্রস করে চলে যাচ্ছে, তার ঘোড়ার গাড়ি এখন চলে আসছে, কারণ সে আর এখানে বিলং করে না। বলছে উই পাস, আমরা পার করে এসেছি দ্য ফিল্ডস অফ গেজিং গ্রেইন, একটা এমন একটা ফিল্ড, আমি ফিল্ড মানে আপনারা জানেন মাঠ, অফ গেজিং মানে হচ্ছে গিয়ে এক পলক তাকিয়ে থাকার, গ্রেইন যেমন ধরেন গ্রেইন মানে হচ্ছে গিয়ে শস্য, আপনারা জানেন। সাপোজ আপনি গ্রামে গেলেন, ক্ষেত দেখলেন গ্রামে, সাপোজ ধানের ক্ষেত দেখলেন আপনি, যে সময় একদম মোটামুটি সব ধান পেকে গেছে, বাড়ি আনার টাইম, ওই সময় কিন্তু যদ্দূর চোখ যাবে এক পলক তাকিয়ে থাকলে দেখবেন ধান আর ধান দেখা যাচ্ছে। বলছে এমন একটা মাঠ আমি ক্রস করে এসেছি যেখানে সব গেজিং গ্রেইন গুলো আমি দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এটারও একটা আন্ডারলাইন মিনিং আছে, এটা হচ্ছে কি উই পাস দ্য ফিল্ড, আমি সেই মাঠটা পার করি, সেই মাঠ মানে এই যে এই জায়গাটুকু, পৃথিবীর সেই জায়গাটুকু, অফ গেজিং গ্রেইন মানে মানুষের যে চাষ করা সেই ফসলগুলো আমি দেখতে পাচ্ছি। এই যে এখন মানুষের, আমরা দুনিয়াতে কত কিছু করেছি, মানুষের কত কিছু আছে, এই ফিল্ডটা, এই দুনিয়াটাকে যদি আমি ফিল্ড হিসেবে চিন্তা করি, এটা ছেড়ে যাওয়ার সময় তাহলে আমি কত কিছু দেখেছি, সেগুলাকে সে গেজিং গ্রেইন বলছে, কারণ এগুলাই আমাদের শস্য, এগুলাই আমরা কষ্ট করে সব করেছি। তারপর বলছে উই পাস দ্য সেটিং সান, তারপর এখানে সূর্যাস্ত হচ্ছিল, দিন শেষ সূর্যাস্ত হচ্ছিল, বলছিল যে আমি এই সেটিং সান, সূর্য অস্ত যাচ্ছে, এই সূর্যকে ক্রস করে চলে আসছি।
তারপর এখন হঠাৎ করে তার মাথায় আসলো হয়তো সূর্য অস্ত যাচ্ছে না, হয়তো আমি অন্ধকারের দিকে চলে যাচ্ছি, আমি মৃত্যুর সাথে চলে যাচ্ছি দুনিয়া থেকে বের হয়ে, তাই আমার কাছে অন্ধকার লাগছে। অন্ধকার লাগছে দেখে আমি মনে করছি যে সূর্যটা আমাকে সূর্যটা সেটিং সেটিং মানে এই যে অস্ত যাচ্ছে এই জন্য লাগছে। তারপর সে বলছে অর রাদার, অথবা হতে পারে হি পাস্ট আস, হতে পারে সূর্যটাই আমাকে ক্রস করে চলে গেছে, আমি সূর্যকে ক্রস করে যাইনি। সাপোজ ইউ আর ডাইং, আপনি আস্তে আস্তে চোখটা যখন বন্ধ করেন, আস্তে আস্তে যখন মানুষের চোখ বন্ধ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু আমি সেই আলোকে ক্রস করে যাইনি, আলোই আমার জীবন থেকে চলে গেছে। আমি জানি না আমি বুঝাতে পারছি কিনা। তো বলছে যে সূর্যকে সে একবার মনে করলো সূর্য সে এখানে আছে, সে সূর্যকে ছেড়ে যাচ্ছে, আবার বলছে না, যেহেতু আমি মারা গেছি ওই সূর্যটাই আমাকে ছেড়ে গেছে। তারপর বলছে দ্য ডিউস ড্রিউ, মানে হচ্ছে কি শিশির কণা, ডিউস মানে ইউনো শিশির কণা, ড্রিউ মানে হচ্ছে গিয়ে বেয়ে পড়ছে, কুয়েভারিং মানে হচ্ছে কি কেঁপে কেঁপে, অ্যান্ড চিল মানে হচ্ছে কি ঠান্ডা। এখন তার ফাইনালি ঠান্ডা লাগছে, বিকজ শি জাস্ট রিয়ালাইজ যে ও আচ্ছা আমি তো মারা গেছি। এতক্ষণ সে কিন্তু বুঝতে পারেনি। এখন সেটিং সান যখন তাকে ক্রস করেছে বা সে ওইটা ফেলে সে অন্ধকারের দিকে চলে গেছে, এখন সে বুঝতে পারছে আচ্ছা আমি তো মারা গেছি। তাহলে মারা গেলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি মানুষের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তখন যে 1-2 ফোঁটা পানি তার গায়ে লাগছে সেটা শিশির কণার মতো ঠান্ডা, কেঁপে কেঁপে ঠান্ডা শিশির কণার মতো পড়ছে। কেন তার ঠান্ডা লাগছে সেটা বলছে এখন। ফর অনলি গুসামের, গুসামের মানে হচ্ছে একদম পাতলা একটা, খুব পাতলা একটা কাপড়, তো যেটা মৃত্যুর পরে প্রত্যেক ধর্মে কোনো না কোনো একটা পাতলা কাপড় দিয়ে আমরা ডেড বডিকে মোড়াই দিই। তো বলছে যে ফর অনলি গোসেমার মাই গাউন, আমি তো গাউন হিসেবে মানে আমার ক্লোথস হিসেবে, গায়ে কাপড় হিসেবে আমার তো শুধুমাত্র একটা গোসেমার আছে, পাতলা একটা কাপড়। ফর টিপ্যাট, টিপ্যাট মানে হচ্ছে কি শল, চাদর, আমরা যে শীতকালে শল নেই। সো বলছে যে ফর টিপ্যাট, ফর শল হিসেবে আমাকে একটা কাপড় দিয়েছে বা নিয়েছি আমি অনলি টিউল, টিউল মানে হচ্ছে কি অ্যাগেন গুসেমারের মতো ভেরি থিন ক্লথ, বলছি আমি খুব পাতলা একটা গাউনের মতো পরে আছি, আবার খুব পাতলা একটা শলও নিয়েছি, তাহলে আমার অনেক ঠান্ডা লাগছে। বেসিক্যালি শি ইজ ডেড, দ্যাটস ওয়াই শি ইজ ফিলিং দ্য কোল্ড, মানে সে এখানে কোল্ডটা এই জন্য বুঝাতে চাচ্ছে। তারপর বলছে উই পজ, আমরা থেমেছি, পজ মানে ইউনো থামা, বিফোর আ হাউস দ্যাট সিমস, এমন একটা বাসার সামনে যেটা দেখে মনে হচ্ছে, সোয়ালিং, সোয়ালিং মানে ফুলা, অফ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে গিয়ে মাটি, মাটি থেকে একটু ফুলে আছে, এমন একটা বাসের সামনে এসে আমরা থেমেছি। ফাইনালি তাদের দুনিয়া থেকে বের হয়ে আসার জার্নি শেষ, সে, মৃত্যু আর অমরত্ব তিনজন এসে থেমেছে, ঘোড়ার গাড়ি থেকে নেমেছে, এমন একটা বাসার সামনে আসছে যেটা সাপোজ এটা যদি গ্রাউন্ড হয় মানে মাটি হয়, তাহলে মাটি থেকে কি হয়েছে এরকম করে একটু ফুলে আছে, সোয়ালিং। তাহলে এটা শেপটা মানে কি, এটা শেপ মানে হচ্ছে কি কবর, আমরা যে কোনো কবরে দেখি একটু এরকম শেপ দেওয়া রাখে, একটু সোয়েল করে আছে, কারণ হচ্ছে কি মানুষটাকে মাত্রই এখানে মাটির নিচে দাফন করা হয়েছে। ইউনো খ্রিস্টানিটিতে কিন্তু তারা মাটির নিচেই দাফন করে। তারপর বলছে এমন একটা বাসার সামনে এসে আমি দাঁড়িয়েছি, দ্য রুফ, রুফ মানে হচ্ছে গিয়ে ছাদ, ওয়াজ স্কার্সলি ভিজিবল, মানে স্কার্সলি মানে হচ্ছে কি একদমই দেখাই যাচ্ছে না এমন একটা জিনিস, কারণ এই মানে এখন তো সে আসলে কবর এসেছে, এই কবরে কোনো ছাদ নাই, এই জন্যই দেখা যাচ্ছে না। দ্য কর্নিশ, কর্নিশ মানে হচ্ছে কি যেটাকে আমরা সচরাচর ভাষায় বলে থাকি বিল্ডিং এর কার্নিস, এরকম একটা কথা আমরা বলে থাকি ছোটবেলা থেকে, যেটা হচ্ছে কি আমরা দেখি যে সাপোজ আপনার বাসার উইন্ডোর বাইরে আমরা ছোট্ট একটু 2 ইঞ্চি 3 ইঞ্চি একটা, সবার বাসায় উইন্ডোর নিচে স্পেশাল দেখবেন একটু একটা জায়গা আছে, এটাকে বেসিক্যালি আমরা বাঙালিরা কার্নিস বলে থাকি, এটা কর্নিস। যা হোক, ইন দ্য গ্রাউন্ড, বলছি যে ওটার কর্নিস গুলো গ্রাউন্ডে, মানে যেটা উঁচুতে থাকার কথা ওটাও নিচে। বেসিক্যালি কবরে তো আপনারা দেখেছেন সেটা যে কোনো রিলিজনের হোক না কেন এখানে কোনো ছাদ নাই, আর কার্নিস বলতে কিছু নাই, মাটিতেই হয়তো একটা জিনিস দিয়ে এরকম একটা আমরা নেম দেওয়ার জন্য একটা জিনিস দেওয়া থাকে, এই জন্য কোনো কার্নিস নেই, এটাকে যদি আপনি কার্নিস চিন্তা করেন এটাই মাটিতে। এখন বলছে সিন্স দেন, তখন থেকে, ইটস সেঞ্চুরিজ, বছরের পর বছর হয়ে গেছে, সেঞ্চুরি মানে 100, সেঞ্চুরিজ মানে এরকম অনেক 100 হয়েছে, অ্যান্ড ইয়েট এখনো, ফিলস মনে হচ্ছে, শর্টার দেন এ ডে, একদিনের চেয়েও অনেক অল্প সময়।
কেন মনে হচ্ছে দেখেন, আমরা সবসময় একটা কথা বলি যে এই মজার সময়গুলা খুব কুইকলি চলে যায়, কিন্তু কষ্টের সময়গুলা মনে হয় যে মানে 1 ঘন্টাকে মনে হয় একদিন। সাপোজ আপনি খুব কষ্টে আছেন, হসপিটালে আছেন, আপনার ফ্যামিলির কেউ কষ্টে আছে, তখন আপনার ঘড়ির দিকে তাকালে সেই 5 মিনিটকে মনে হবে 5 ঘন্টা। কিন্তু আপনি যদি ফ্রেন্ডস বা ফ্যামিলি কার সাথে খুব আড্ডা দিচ্ছেন, খুব মজা করছেন, সকালে বসেছেন, দেখছেন যে হঠাৎ করে মাগরিবের আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না কখন আজান দিয়ে দিল। আমরা বলি না কেমনে দিন চলে গেল বুঝতেই পারলাম না, বিকজ ইটস এ হ্যাপি টাইম। আমরা মানে খুশিতে তখন সময়টা খুব দ্রুত চলে যায়, আমরা বুঝতেই পারি না। সো এইখানে শি ইজ ট্রাইং টু সে দ্য সেম থিং, যে ও এখানে আসার পর থেকে এত ভালো আছে যে বছরের পর বছর, শত বছরের পর শত বছর হয়ে গেছে, কিন্তু ওর তো মনে হচ্ছে এখনো একদিনের আধা বেলা গেছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ হার ফিলিংস? মানে সে ভালো লাগাটাকে মানে শুধু নর্মালি সে বোঝাচ্ছে না, শত বছরের পর শত বছরের একটা সময়কে সে বলছে শর্টার দেন দ্য ডে। যেই দিন সে এসেছিল সেই দিনের চেয়ে ছোট্ট একটা দিনের বা হাফ দিনের মতো লাগছে তার, ওই একদিনের চেয়ে শর্ট সময় লাগছে তার, এত ভালো সময় সে কাটাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে আমরা চিন্তা করি এরপরে শুধু কষ্ট আর কষ্ট, মৃত্যুর পরে কষ্ট ছাড়া কিছুই নেই, সময় কাটবেই তো না। এই জন্য সে বলছে সে ভালো আছে। বেসিক্যালি শি ইজ ট্রাইং টু সে দ্যাট মৃত্যু এত খারাপ কিছু না, আমাদের ভয় পাওয়ার কিছু না, এটাই একটা নর্মাল জিনিস। তারপর বলছে এখন সে, আই ফার্স্ট সারমিস, সারমিস মানে হচ্ছে কি গেস করা, মানে আমরা যে অনুমান করি, আচ্ছা আমি গেস করলাম, যে আই ফার্স্ট সারমিস, আমি তো প্রথমেই গেস করে ফেলেছিলাম, অনুমান করেছিলাম, দ্য হর্সেস, যে ঘোড়াগুলার হেডস, ঘোড়াগুলার মাথা, ঘোড়া কিসের, ওই যে সে ঘোড়ার গাড়িতে করে এসেছিল, সেই ঘোড়াগুলার মাথা ওয়ের যাচ্ছিল টুয়ার্ডস দিকে ইটার্নিটি, ইটার্নিটি মানে হচ্ছে কি অনন্তকাল, অনন্তকালের দিকে এই ঘোড়ার মাথাগুলো যাচ্ছিল। যখনই তাকে মৃত্যু তাকে ক্যারেজে তুলেছিল ঘোড়ার গাড়িতে, তখন সে বলছে আমি ঘোড়ার গাড়িতে উঠে ঘোড়ার মাথাগুলো দেখেই বুঝতে পেরেছিলাম আমি অনন্তকালের দিকে চলে এসেছি। এখন সে বলছে এখন সে যেখানে আসে এটাই অনন্তকাল। এখন সে বেসিক্যালি বলতে চাচ্ছে আমরা যে লাইফটা লিড করছি ওয়ার্ল্ডে, এটা বেসিক্যালি একটা মানে টেম্পোরারি জিনিস, এটা এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, কিন্তু ডেথ, একবার তুমি ডেথকে যদি একসেপ্ট করে নাও, এরপরে তুমি অনন্তকাল ধরে এখানে খুব ভালো সময় কাটাবা, এখানে কোনো শেষ নেই। এটা সে ঘোড়ার গাড়িতে উঠেই বুঝতে পেরেছিল। সো অ্যাজ এ ইম্পর্টেন্ট লাইন আই ক্যান সে, এই 4টা লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। পরীক্ষায় আসলে খুব সুন্দর করে আমি বলেছি। এখানে সে বলছিল স্কুল পার করেছে, বাচ্চাদের সংগ্রাম, বাচ্চারা স্কুলে খেলছে এটা পার করছে, এটা বেসিক্যালি স্কুল না, সে দুনিয়াটা পার করে যাচ্ছে। আর এই চাইল্ডগুলো হচ্ছে আমরা সবাই এখানে এই রিং মানে এই রাউন্ড দুনিয়াটাতে আমরা সবাই সংগ্রাম করেই যাচ্ছি, এটা সে দেখেছে। বা বিরতির সময় মানুষকে সে দেখেছে যে বসে থাকতে বা খেলতে। তারপর বলছে ফিল্ড মানে হচ্ছে কি এই যে দুনিয়ার চারিদিকে তাকালে, গেজিং গ্রেইন মানে আমরা যে এত কষ্ট করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করেছি, স্কুল কলেজ করেছি, বা যা যে যত কিছু করেছি, বাসা করেছি, এগুলো সবগুলো সে পার করে গেছে। এইটা বেসিক্যালি দ্যার ইজ আ আন্ডারলাইন মিনিং অফ ইট, যে ইউ হ্যাভ টু লিভ অল দিস বিহাইন্ড। আমরা যে এত কষ্ট করে বাড়ি গাড়ি করছি, এগুলো সবগুলো কিন্তু সে পার করে গেছে, আমাদেরও যেতে হবে। উই পাস দ্য সেটিং সান, আস্তে আস্তে সে সূর্য অস্ত গেছে, এটাও পার করে গেছে, মানে হচ্ছে অন্ধকার দিকে চলে গেছে, যেটা আমাদের সবাইকে যেতে হবে, এবং ওটাই ডেথ। সো এটা বেসিক্যালি এক্সপ্লেইন করতে হবে। ওয়ান মোর এক্সপ্লেনেশন ইজ আই ক্যান সাজেস্ট দিস। সো এটাও খুব ভালো এক্সপ্লেনেশন হয়। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন তাহলে ইউ ক্যান অলওয়েজ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স, আপনারা জানাতে পারেন কোন জায়গাটা বুঝেন নাই, আই উইল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাগেন। Thank you so much for watching. If you like the video, do subscribe for the next video. And আপনাদের যদি কোনো specific poem থাকে, if you want me to explain that, তাহলে I can do that for you. If you name the poem in the comment box. আর I hope আমি একটু হলেও হেল্প করতে পেরেছি আপনাদেরকে to understand it better. Like, comment, subscribe everyone. Goodbye.